সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকানস্টাইন অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তোমাদের মাহিন আরিফিন অর্পণ ভাইয়া। তোমাদের ফাইনাল রিভিশন কোর্স বা ফাইনাল রিভিশন যে প্রোগ্রামটা আছে আমাদের ক্যাপস্টোনে, তারই একটা নতুন গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের বেশ কিছু ক্লাস নিচ্ছি দীর্ঘদিন যাবৎ। তারপরও বলে রাখতে চাই যে যেই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি, বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বায়োলজির ১০ম অধ্যায় অর্থাৎ বোটানির প্রথম পত্রের ১০ম অধ্যায় যেটা, সে অধ্যায়টা অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। তোমরা জেনে থাকবে যে এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রত্যেকটা অলরেডি যে কয়েকটা এক্সাম দিছো আর কি, অলরেডি তোমরা এখন রিভিশন প্রোগ্রামে, তার মানে তোমাদের ফার্স্ট ইয়ার চলে গেছে, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও অনেক কিছু ক্লাস চলে গেছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা অলরেডি জানো যে এই অধ্যায়টা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় থেকে এমসিকিউ যেমন থাকে, ঠিক তেমনই সিকিউ থাকে, এবং সিকিউ ডাইরেক্টলি থাকবেই, যদি নাও থাকে তাও অন্য অধ্যায়ের সাথে তোমাদের যেটাকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক থাকে, সেখান থেকেও অনেক কিছু এখানে তুলে দিতে পারে। সো এই অধ্যায়টা ওয়ান কাইন্ড অফ একটা কো-রিলেটেড চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করতে, তুমি যদি কোনো কারণে এই চ্যাপ্টারটা এভয়েড করতে চাও, বাদ দিতে চাও, তাহলে তুমি আসলে বিপদে পড়বে। চলো আমরা দেরি করব না। আমরা তোমাদের এমনভাবে ভেঙে বোঝানোর ট্রাই করব। আমি প্রত্যেকটা ক্লাসে আমি আমার স্টুডেন্টদের বলে রাখি যে এটা এমন একটা ভাবে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সাজাই। বিশেষ করে আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি বলি যে তোমাদের ক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নেই। শুধু আমি একটা জিনিসই চাইতে চাই, সেটা হচ্ছে তোমাদের ক্লাস শুরু করার আগে সবসময় বলি একটু মনোযোগ নিয়ে মাথা ঠান্ডা করে ক্লাস করতে বসো। দ্বিতীয়ত, আমার ক্লাস করার ক্ষেত্রে একটা খাতা এবং একটা কলম, এই ২ টা সাথে করে নিয়ে বসো। আমি চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক ধরে, ধরে এমনভাবে বোঝানোর, যাতে তোমাদের এই জিনিসটা শুধু যে তোমরা এইচএসসিতে তা না, তোমাদের অ্যাডমিশন পর্যন্তও তোমাদের কাজে লাগে, এমনভাবে বোঝানোর ট্রাই করি। এবং তোমাদের একেবারে ডিপ থেকে প্রত্যেকটা বেসিকটা ভেঙে বোঝানোর ট্রাই করে দেই। মানে যেটাতে তোমাদের কোনো না কোনো, মানে যত জটিল প্রশ্নই হোক না কেন, তুমি এই কনসেপ্ট থেকে বুঝে তুমি যেকোনো ধরনের অ্যান্সার করে আসতে পারো। এটা আমি একটু ট্রাই করে থাকি। সো আমি তোমাদেরকে ক্লাস শুরু করার আগে ১ম এই বলে রাখতেছি যে অবশ্যই এটা একটা লং ক্লাস হবে। মিনিমাম ১-১.৫ ঘন্টা বা ২ ঘন্টার ক্লাস হতে পারে। সো তোমরা অবশ্যই ১ম এ একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যাও। আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর, তোমরা যদি আমাকে করতে পারো, ক্লাস শেষ করার পরে আমি তোমাদেরকেও ঠিক একইভাবে ইনশিওর করতে পারি তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা খুঁটিনাটি জায়গা আমি তোমাদেরকে ইজিলি ক্লিয়ার করে দিতে পারবো। চলো আমরা দেরি না করে আমরা ১ম স্লাইড ওপেন করি। ১ম কথা হচ্ছে, আমরা আজকে পড়ব কোনটা? যে বোটানির ১০ম চ্যাপ্টার উদ্ভিদ প্রজনন। তা আমি ক্লাস শুরু করার আগে আমি সবসময় একটু জিনিস বলি। একটা অধ্যায় তুমি শুরু করতেছো, অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। তাহলে তোমাকে আগে জানা উচিত যে আসলে এই অধ্যায়টা আসলে কি, বা কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ১ম কথা, আমরা ওয়ার্ড পেয়েছি উদ্ভিদ প্রজনন। ঠিক আছে? তা এখানে আমরা নিমোনিক হিসেবে আমরা এতটুকু বলতে পারি যে উদ্ভিদ প্রজননের এই মিনিংটা কি বোঝাচ্ছে, যে একটা উদ্ভিদ প্রজনন করবে। অর্থাৎ প্রজনন জিনিসটা কি, যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী হোক, উদ্ভিদ হোক, সবার ক্ষেত্রে প্রজনন প্রয়োজন, একটাই উদ্দেশ্য, তাদের নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে। অর্থাৎ উদ্ভিদ তার প্রতিরূপ সৃষ্টি করবে, একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হবে। এক কথায়, খাঁটি বাংলা কথায়, নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করবে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করবে, বংশ বৃদ্ধি করবে। সেটা হচ্ছে একটা প্রজননের অন্যতম উদ্দেশ্য বা প্রজননের সংজ্ঞা। তাহলে প্রজনন জিনিসটা কি, শুরু করার আগে বলতে চাই, যে পৃথিবীর যেকোনো কিছু, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, যদি নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে চাই বা সংখ্যা বৃদ্ধি করতে চাই বা নিজের অস্তিত্বটাকে বা স্বকীয়তাটাকে বজায় রাখতে চাই, তাহলে তার প্রয়োজন হচ্ছে প্রজনন। তাহলে আমরা একটা অধ্যায় শুরু করার আগে এতটুকু আমরা জেনে তারপর অধ্যায়টা শুরু করতে পারি। আচ্ছা চলো আমরা প্রথম স্লাইড ওপেন করি। তোমাদের জন্য কি ওয়েট করতেছে, আমরা একটু প্রথম স্লাইড ওপেন করে দেখানোর ট্রাই করি। প্রথমেই বলছে প্রজননের এই জায়গা থেকে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করার প্রক্রিয়াকে আমরা বলি প্রজনন। অর্থাৎ একটা মাতৃ উদ্ভিদ মানে কি, মাতা উদ্ভিদ, সেই উদ্ভিদ থেকে একটা নতুন উদ্ভিদ বা চারা তৈরি হবে, সেই সৃষ্টির প্রক্রিয়াকে প্রজনন বলে। কিন্তু এখানে উদ্দেশ্য দেওয়া হয় নাই বা মেন জিনিসটা উঠে আসে নাই, বাট আমি তোমাদেরকে বললাম যে প্রজননের উদ্দেশ্য হচ্ছে তাদের নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করা। কি তৈরি করা? নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে হবে তাদেরকে, তাই না? প্রতিরূপ সৃষ্টি করা। ঠিক আছে, প্রতিরূপ সৃষ্টি করা। ওয়েট আ মিনিট। প্রতিরূপ সৃষ্টি করা, এটা একটা বিষয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের অস্তিত্বটাকে বজায় রাখতে হবে। অস্তিত্বটাকে
বজায় রাখাও হচ্ছে একটা প্রজননের অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে, এখন যেহেতু আমাদের একটা রিভিশন প্রোগ্রাম, তোমাদের একেবারে কিছু মূল ভাইটাল পয়েন্টে আমাদেরকে হাত দিতে বলা হয়েছে, তারপর আমি চেষ্টা করব ক্লিয়ার করার সবকিছুই। এখন এই যে প্রজনন হইল, একটা প্রজনন হইল, এখন প্রজনন আসলে অনেক ধরনের প্রকারভেদ আছে। তার মধ্যে অন্যতম পয়েন্ট হচ্ছে একটা প্রজননের প্রকারভেদ হচ্ছে যৌন, অযৌন। এটা বাচ্চাকাল থেকে পড়ে এসছো। যৌন মানে খাঁটি বাংলা কথা, যেহেতু উদ্ভিদ নিয়ে আলোচনা করতেছি, আমরা বলতে পারি যে বীজের মাধ্যমে যে প্রজননটা হবে সেটাকে আমরা বলতে পারি যৌন। অর্থাৎ বীজের মাধ্যমে, এটাকে আবার ক্লিয়ারিফাই করে বলতে গেলে খাঁটি বাংলা আমরা বলতে পারি শুক্রাণু প্লাস ডিম্বাণু, অথবা আর একটা ভাষায় বলা যাইতে পারে দুইটা ভিন্ন গ্যামেট। ওকে, অযৌন জননের ক্ষেত্রে আমরা বলতে পারি এদের ক্ষেত্রে কোনো বীজ না, অর্থাৎ কোন একটা উদ্ভিদের কোন একটা অঙ্গ জননের মাধ্যমে যদি কোনো কিছু, কোন একটা জনন প্রকাশ সম্পন্ন হয়ে থাকে তাকে বলবো অযৌন জনন। অঙ্গ জনন মানে কি, উদ্ভিদের যে কোনো একটা অংশ থেকে, সেটা হইতে পারে মূল, হইতে পারে কাণ্ড, হইতে পারে পাতা, আবার হইতে পারে সেটা কোনো না কোনো মানে ডাইরেক্টলি তার অঙ্গ থেকে সে নিজস্বভাবে বাদ দিয়েও নিজস্বভাবে মানে নিজেই জনন করতে পারে, সেটা অযৌন জনন। আবার কোন একটা জিনিসের মাধ্যম বা বাহকের মাধ্যমে, যেমন মানুষের মাধ্যমে হইতে পারে, সেটাও একটা অঙ্গজনন বা অযৌন জনন প্রক্রিয়ার মধ্যে যায়। যেমন হচ্ছে কলম প্রক্রিয়া। কলম, যেমন তুমি কলম বলতে পারো, শাখা কলম বলতে পারো, অর্থাৎ তুমি খাঁটি বাংলায় বলতে পারো এইটা, ইংলিশে বলতে পারো এটাকে বলতে পারো কাটিং, এটাকে বলতে পারো গ্রাফটিং, ঠিক আছে, এগুলোর মাধ্যমেও অযৌন জনন হয়। লাস্ট আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতেছে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া। পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা আমি যদি ক্লাস শুরু করার আগে প্রথমে একটু বলতে হয়, সে পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা হচ্ছে তুমি একটা যৌন জনন করবা, অযৌন জনন গেল, কিন্তু যৌনও না এবার অযৌন না। যৌন হইতে গেলে কি দুইটা ভিন্ন গ্যামেট, শুক্রাণু ডিম্বাণু লাগতেছিল। আবার অযৌন জননের ক্ষেত্রে কি লাগতেছিল, অঙ্গজনন, অর্থাৎ কোন একটা দেহের অঙ্গের মাধ্যমে তুমি একটা প্রজনন সম্পন্ন করতেছিলে। বাট এখন পার্থেনোজেনেসিস পয়েন্টটা বা অপুংজনি বলতে বোঝাচ্ছে এমন ডিম্বাণু ছাড়াই বা শুক্রাণু ছাড়াই তুমি কোন একটা ভ্রূণকে নিষিক্ত করবা, ডিম্বাণু ছাড়া না, আসলে শুক্রাণু ছাড়া পয়েন্ট হবে, নিষিক্ত করবা, তখন সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। ক্লাস শুরু করার আগে আমরা খুব ভালোভাবে জেনে নিতে পারলাম যে আসলে জনন প্রক্রিয়াগুলোটা কিভাবে কি পয়েন্ট দিকে হচ্ছে। আই থিঙ্ক খুব ইজিলি বোঝানোর ট্রাই করলাম যে যৌন জনন হচ্ছে অর্থাৎ বীজ, শুক্রাণু ডিম্বাণু লাগবে। তারপর অযৌন জনন হচ্ছে অঙ্গজনন বলতে মূল কাণ্ড পাতা বা আরো যে কোনো একটা অংশের মাধ্যমে হইতে পারে। আবার পার্থেনোজেনেসিস বলতে বোঝাচ্ছে শুক্রাণু, অর্থাৎ শুক্রাণু ছাড়াই তুমি ডিম্বাণুকে নিষিক্ত করতে চাও, সে প্রক্রিয়াটা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। এই পয়েন্টটা কিন্তু একবারে ক্লাস শুরু করার আগে তুমি মানে এই অধ্যায়ের মূল ভাইটাল টাইমগুলো তুমি শেষ করে ফেললে, মূল ভাইটাল আইটেমগুলোই তুমি শেষ করে ফেলতে পারলে জাস্ট কয়েকটা মিনিটের মাধ্যমে। এটাই হচ্ছে, তুমি এখন যদি নোট ডাউন করতে পারো তাহলে কিন্তু তোমাকে আজীবন তোমার মাথায় থেকে গেল এগুলো। এই পয়েন্টটার পরে আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে, দেখো আমরা এখন কি দেখতে পারি, আর এর পরের স্লাইডে আসো। আচ্ছা, এই পরের স্লাইডে যাওয়ার আগে আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে দেখো এখানে চিত্রের মাধ্যমে কিছু জিনিস বোঝানো হয়েছে। একটা ফুলের চিত্র আছে, এখানে ফুল আছে, তারপর এখানে দেখো এক্স সিস্টেমের মাধ্যমে কিভাবে জনন প্রক্রিয়া প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে সেটা দেখানো হয়েছে। আবার এখানে দেখো পার্থেনোজেনেসিস বলা হয়েছে, অর্থাৎ তুমি একটা ভ্রূণকে নিষিক্ত করবা, তুমি দেখো স্ত্রী শুক্রাণু বাদ দেই, ওয়াই ক্রোমোজোম নাই, হ্যাঁ, এটার মাধ্যমে হচ্ছে। আবার একটা ফুলের একটা পূর্ণাঙ্গ ফুলের একটা গঠনও দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলতেছে, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন।
যৌন প্রজননের ক্ষেত্রে আমরা যৌন প্রজননে যাব, তার আগে একটু বলে নেই। যৌন প্রজনন মানে আমরা অলরেডি বলেছি যে তুমি এখানে বীজের মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন হবে, এখানে শুক্রাণু ডিম্বাণু বা দুইটা ভিন্ন গ্যামেটের মিলন হওয়া প্রয়োজন। কিন্তু তার থেকেও বড় পয়েন্ট হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের জননাঙ্গ প্রধান হচ্ছে ফুল। সেই ফুলের পয়েন্টে তোমাকে একটু অবশ্যই এখানে জানা প্রয়োজন, ফুলের পয়েন্টে একটু অবশ্যই জানা প্রয়োজন। তাহলে আমরা একটু ফুল নিয়ে একটু লিখে আসি। হ্যাঁ, ফুল নিয়ে আমরা একটু লিখতে চাই, তাহলে আমরা একটু স্লাইড তৈরি করে আমরা ফুল নিয়ে একটা পয়েন্ট পড়তে চাই। কেন? কারণ একটা যৌন জনন পড়তে গেলে যৌন জননের অত্যাবশ্যকীয় কোনো পয়েন্ট হইলে, অত্যাবশ্যকীয় যদি কোনো পয়েন্ট হয়, তাহলে অত্যাবশ্যকীয় সেই পয়েন্টের নাম হচ্ছে, অত্যাবশ্যক পয়েন্টের নাম হচ্ছে ফুল। অত্যাবশ্যকীয় যে পয়েন্ট সেটা হচ্ছে ফুল। ঠিক আছে, মানলাম ফুল। এখন ফুলের ক্ষেত্রে আমাদের বেশ কিছু পয়েন্ট পড়ার জায়গা আছে। যেমন একটা ফুলের ক্ষেত্রে সবথেকে প্রথম পয়েন্ট, একটা ফুলের 5টা অংশ থাকা বাধ্যতামূলক। কয়টা অংশ? মিনিমাম 5টা অংশ থাকা বাধ্যতামূলক। প্রথম অংশের নাম কি? 5টা অংশের মধ্যে প্রথম পয়েন্টের নাম হচ্ছে, আমরা যদি বলতে চাই 5টা অংশের মধ্যে প্রথম পয়েন্টের নাম হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ। 2 নম্বরটার নাম হচ্ছে বৃতি। থার্ড পয়েন্টের নাম হচ্ছে করোলা, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে পাপড়ি, পাপড়ি, বা বলতে পারি দলমণ্ডল, দলমণ্ডল। ফোর্থ পয়েন্ট যদি আমরা কিছু ধরতে পারি, সেটা আমরা বলতে পারি পুংস্তাবক, বা এটাকে বলতে পারি পুংকেশর, বলবো একবারে পুংকেশর। লাস্ট বলতে পারি স্ত্রীকেশর, স্ত্রীকেশর। ঠিক আছে, পুংকেশর, স্ত্রীকেশর। পয়েন্টগুলো কিন্তু বুঝো, এটা বাচ্চাদের পড়ালেখা, কিন্তু তারপরে পড়াচ্ছি তোমাদের যাতে জিস্ট হয়ে যায়। কারণ অনেক সময় দিয়ে দিতে পারে একটা ফুলের সম্পূর্ণ অংশ সহ, সম্পূর্ণ অংশ চিহ্নিত চিত্রের সাথে ব্যাখ্যা করো, চিহ্নিত চিত্রের সাথে ব্যাখ্যা করো। তখন তুমি এখানে বিপদে পড়ে যাবে। অনেকে 5টা ফুলের যে 5টা পয়েন্ট সেটাই জানে না। আচ্ছা, এবাদে যদি বলতে হয়, এবাদে ফুলের ক্ষেত্রে কখনো কখনো বৃতির পাশাপাশি, বৃতির উপর আবার উপবৃতি দেখা যায়। বৃতির উপর আবার কি দেখতে পারি আমরা? বৃতির উপরে উপবৃতি দেখতে পারি, উপবৃতি দেখতে পারি, যেটা আবার কাদের ক্ষেত্রে? যেমন জবা। আর পয়েন্টে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে যে ফুলের ক্ষেত্রে কখনো বৃন্ত থাকতে পারে। ফুলের ক্ষেত্রে বৃন্ত থাকলে সেই ফুলটাকে আমরা বলবো সবৃন্তক ফুল, সবৃন্তক ফুল। যদি ফুলের ক্ষেত্রে বৃন্ত না থাকে, বৃন্ত যদি না থাকে, তাকে এটাকে বলবো অবৃন্তক ফুল, এটাকে বলবো অবৃন্তক ফুল। বুঝছো কিন্তু? ঠিক আছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। আমরা যদি একটু এগুলোর কাজ ব্যাখ্যা করি, এগুলোর একটু কাজ ব্যাখ্যা করতে চাই। কাজ, প্রথম কথা, পুষ্পাক্ষ কি? পুষ্পাক্ষ হচ্ছে আমাদের একেবারে যেখানে ফুলের অগ্রভাগ, মানে একেবারে মিডিল পয়েন্ট, ফুলের একদম মিডিল পয়েন্ট, মিডিলে একদম যেখান থেকে ফুল শুরু হয়, যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে কি হচ্ছে? শুরু হচ্ছে, যেখান থেকে শুরু হচ্ছে। এবার আসো, যেখান থেকে শুরু হচ্ছে, এরপরে আমাকে বলতে হবে যে পয়েন্টটা, সেটা হচ্ছে, দেখো কি, আমি যদি বলি বৃতি, বৃতি বলতে ফুলের যে পার্ট থেকে ফুলের যে পার্ট থেকে পাপড়ি তৈরি হবে, যে পার্ট থেকে পাপড়ি তৈরি হবে, হ্যাঁ, পাপড়ি তৈরি হবে। এখন পয়েন্ট হচ্ছে, এই বৃতিকে অনেকগুলো বৃতি থাকতে পারে, অনেকগুলো বৃতি থাকতে পারে। তখন সেটাকে প্রত্যেকটা অংশকে, বৃতি থাকলে, অনেকগুলো বৃতি থাকলে সেই বৃত্তির প্রত্যেকটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ। কি বলবো? বৃত্তাংশ। ওকে,
ডান, এটাও গেল। এবার আসো, এবার যে পয়েন্ট আমরা নিয়ে পড়বো সেটা হচ্ছে কাজ পড়তে হবে, তাই না? বৃতি কি করতেছে, যে একটা ফুলকে বাইরে থেকে প্রোটেক্ট করতেছে, ফুলকে বাইরে থেকে সে প্রোটেক্ট করবে, বাইরে থেকে অ্যানিহো কি করবে, প্রোটেক্ট করবে, বাইরে থেকে প্রোটেক্ট করবে। এবার আসো, বৃতি গেল, বৃত্তাংশ গেল, উপবৃত্তির ক্ষেত্রেও সেম কাহিনী বলতে পারি। পাপড়ি বা ডলমণ্ডল, পাপড়ি কি করতেছে, পাপড়ি হচ্ছে পরাগায়নে আকর্ষণ দিবে, পরাগায়নে আকর্ষিত করে, পরাগায়নে আকর্ষিত করে। এবার বলতে পারি কি, পুংস্তাবক এবং স্ত্রী স্তাবক। পুংস্তাবক হচ্ছে তৃতীয় স্তাবক, তৃতীয় স্তাবকের নাম হচ্ছে পুংস্তাবক। এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই পুংস্তাবকে আমাদের অনেক পয়েন্ট থাকে, আমরা পরে পড়বো সেগুলো, কিন্তু মনে রাখো এখান থেকে পরাগ রেণু থাকে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলতে পারি, এখানে পরাগ দণ্ড থাকবে, পরাগ দণ্ড থাকবে, এবং দিন শেষে এখানে হচ্ছে পরাগ ধানী থাকবে, পরাগ ধানী থাকবে। এই পরাগ ধানীর ভিতরে আবার পরাগ রেণু উৎপন্ন হবে, পরাগ রেণু উৎপন্ন হবে। সেই পরাগ রেণুটা আবার যে জায়গায় থাকবে, পরাগ রেণুটা আবার যার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে তার নাম হচ্ছে পরাগ থলি, তার নাম আবার কি বলতো, পরাগ থলি বলতেছি আমরা। এখন পয়েন্ট হচ্ছে এটা কেমন দেখতে, এটা জাস্ট লাইক দেখতে হচ্ছে, দেখো এই যে এমন চার কোণ একটা এর ভিতরে এমন ভাঁজ করা থাকবে, এটার নাম হচ্ছে পরাগ দণ্ড, দণ্ড বা পুং দণ্ড। এটার নাম হচ্ছে পরাগ ধানী, এর ভিতরে থাকবে পরাগ রেণু, টোটালটার নাম হচ্ছে পরাগ থলি। মাঝখানে যে দাগ কাটা যে জিনিসটা দেখতেছো তার নাম হচ্ছে যোজনী, বা এটার আর একটা নাম হচ্ছে অ্যান্থার, আর একটা নাম কি, অ্যান্থার। পয়েন্টগুলো বুঝছো কিন্তু। স্ত্রী স্তাবকের ক্ষেত্রে, স্ত্রী স্তাবকের ক্ষেত্রে কি কাহিনী বলতো, স্ত্রী স্তাবক হচ্ছে চতুর্থ স্তাবক, চতুর্থ স্তাবক। এটা তিনটা পার্ট সব থেকে ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, গর্ভাশয়, এটাকে বলি ওভারি, এটাকে বলি স্টিগমা। ঠিক আছে, ইংলিশ পয়েন্টগুলো কিন্তু টার্মগুলো মনে রাখতে হবে। অনেকগুলো, একটা স্ত্রী স্তাবক অনেকগুলো গর্ভপত্র থাকে, অনেক গর্ভপত্র থাকে। ঠিক আছে, অনেকগুলো গর্ভপত্র থাকা বাধ্যতামূলক। এই হচ্ছে আমাদের স্বাভাবিক পড়ালেখা। এটা ছিল আমাদের এখনো পর্যন্ত স্বাভাবিক পড়ালেখা, বা একটু কিছু জিনিস তোমরা ভুলে যেতে পারো, সেই জিনিসগুলো একটু স্মরণ করে দেওয়ার জন্য আমার এই জিনিসগুলো দেখানোর দরকার ছিল, আমি একটু দেখিয়ে নিলাম। এরপরে আসো আমরা স্লাইডে যাই। বলতেছে আবৃতবীজী উদ্ভিদের জননাঙ্গ ধারণ করে ফুল, আবৃতবীজী উদ্ভিদের জননাঙ্গ ধারণ করবে আসলে ফুল, কারণ ফুল থেকে ফল, ফুল থেকে ফল, ফল থেকে কি তৈরি হবে, বীজ তৈরি হবে। এবং এই প্রত্যেকটা ধাপে আমার প্রয়োজন হচ্ছে কি বলতো, প্রত্যেকটা ধাপে প্রয়োজন আমার এই ফুল, ফুল না হইলে আমার কিছুই তৈরি করতে পারবো না। ফুল হলো উদ্ভিদের প্রজননের জন্য বিশেষ রূপান্তরিত বিটপ, মনে রাখতে হবে, ফুল হলো উদ্ভিদের প্রজনন করতে হলে বিশেষ রূপান্তরিত কি, বিটপ। এবার আসো, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন আবার উগ্যামাস ধরনের, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন আবার কি বলতেছে, উগ্যামাস ধরনের। কি ধরনের, উগ্যামাস ধরনের। এখন উগ্যামাস আবার কি ভাইয়া, এই জায়গায় আবার এসব খেলা, উগ্যামাস কি, এখানে আবার বুঝাইতে গেলে আবার একটু ঝামেলা আছে। তো চলো আমরা উগ্যামাস নিয়ে একটু পড়ালেখা করি। উগ্যামাস নিয়ে কি বলতে পারি আমরা, আসলে এই যে গ্যামাসের এই পয়েন্টগুলোকে আবার জানতে গেলে তিনটা জিনিস আগে জেনে আসা উচিত। একটা হচ্ছে আইসোগ্যামাস, আইসোগ্যামাস, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, আর একটা হচ্ছে উগ্যামাস। আর একটা কি বলতো, উগ্যামাস। এখন কথা হচ্ছে আইসোগ্যামাস কি, যেখানে তোমার পুং গ্যামেট প্লাস স্ত্রী গ্যামেট, পুং প্লাস স্ত্রী গ্যামেট একই দেহে, একই উদ্ভিদের দেহে, একই দেহে যাচ্ছে এবং দেখতে একই রকম, এবং দেখতে কি, দেখতেও একই রকম, দেখতেও কি
একই রকম, তাদেরকে আমরা বলবো, একই রকম হইলে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমি বলবো আইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস কি, এখানে এখানে স্ত্রী গ্যামেট হবে বড়, এক্ষেত্রে স্ত্রী গ্যামেট যেটা স্ত্রী গ্যামেট, ওয়েট আ মিনিট, স্ত্রী গ্যামেট, এখানে স্ত্রী গ্যামেট হবে বড়, বাট পুং গ্যামেট হবে ছোট, হবে কি ছোট, তাদেরকে আমরা বলবো অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো মানে কি, আইসো মানে কি সমান, অ্যানাইসো মানে কি ভিন্ন, বুঝছো? তাহলে একটা সমান আর একটা কি ভিন্ন, তাহলে এখানে ভিন্ন হচ্ছে না, স্ত্রী গ্যামেট বড় পুং গ্যামেট ছোট, তাহলে ভিন্নই হইছে। এখন উগ্যামাস কি, উগ্যামাসের ক্ষেত্রে বলতেছে এখানে সেম কাহিনী অ্যানাইসোগ্যামাসের মতোই, এখানে স্ত্রী গ্যামেট বড় বড় কিন্তু কিন্তু সেটা হবে নিশ্চল, মানে চলাচল করতে পারবে না, সেটা হবে কি নিশ্চল, সে হচ্ছে চলাচল করতে পারবে না। বাট আবার আবার এখানে কাহিনী বোঝো, বাট এখানে এসে আবার কি কাহিনী হচ্ছে দেখো, এখানে আবার বলতেছে পুং গ্যামেট এখানে ছোট, এদের ক্ষেত্রে পুং গ্যামেট, যারা উগ্যামাস তাদের ক্ষেত্রে পুং গ্যামেট ছোট কিন্তু সচল, কিন্তু সচল, তাদেরকে তুমি বলবো উগ্যামাস। আর এই উগ্যামাস সাধারণত দেখা যায় উন্নত প্রজাতির প্রাণীদের ক্ষেত্রে, প্রাণী না আর কি, উন্নত প্রজাতির গোত্রদের ক্ষেত্রে, মানে সেটা উন্নত প্রজাতির উদ্ভিদ হইতে পারে, প্রাণী হইতে পারে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে উগ্যামাস ধরনের বলতে আমরা কি পয়েন্ট বুঝলাম, যে আমরা বুঝলাম আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন উগ্যামাস, তার মানে এদের ক্ষেত্রে স্ত্রী গ্যামেট বড় বাট নিশ্চল, এবং এদের ক্ষেত্রে পুং গ্যামেট হচ্ছে ছোট বাট সচল, এবং তাদের মধ্যে তখন তারপর আস্তে আস্তে গ্যামেটের মিলন হবে। ঠিক আছে, এখানে বলতেছে হাউ ফ্লাওয়ারিং প্লান্টস রিপ্রোডিউস, কিভাবে একটা ফুল তার প্রজনন করে থাকে, এখানে পয়েন্ট দেখে দেখে বোঝানো হচ্ছে। দেখো এখানে চিত্র দ্বারা কি বোঝাচ্ছে, একটা ফুলের ক্ষেত্রে পার্ট, যে 5টা পার্ট আমরা জানি, সে 5টা পার্টই আছে, যে ওভারি আছে, মানে স্টিকেশর আর স্টাইল স্টিগমা, হ্যাঁ সব পয়েন্টই আছে। আবার ওই যে একটু আগে বললাম অ্যান্থার অর্থাৎ যোজনী, ফিলামেন্ট মানে পুংদণ্ড, সবগুলোই আছে, এবং দিন শেষে একটা পুং গ্যামেট থেকে একটা পলেন গ্রেন বা পরাগ রেণু উৎপন্ন হয়, সেই পয়েন্ট বোঝাচ্ছে। এবং সেটা আস্তে আস্তে এর ভিতরে পোলেন টিউবটা যাবে, পোলেন টিউবের ভিতর দিয়ে এই যে যাবে স্টিগমা হয়ে আস্তে আস্তে নিউক্লিয়াসের সাথে মিলন সম্পন্ন করবে, মিলন সম্পন্ন করার পরে গিয়ে এখান থেকে এগ নিউক্লিয়াস তৈরি করবে। এগ নিউক্লিয়াস তৈরি করার পরে 8টার মধ্যে একটা, এই যে এখানে এগ নিউক্লিয়াস হইল, নিউক্লিয়াস থেকে সেখান থেকে ভ্রূণ হবে, সিড হবে, সব পয়েন্ট, শস্য হবে, সব পয়েন্ট এখানে একটা চিত্রের মাধ্যমে তুলে ধরানোর ট্রাই করা হয়েছে। তো চলো আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি বলতেছি, যে পরাগরেণুর পরিস্ফুটন, পরাগরেণুর পরিস্ফুটনটা কিভাবে হচ্ছে। আচ্ছা, আমরা চিত্র থেকে একটু পয়েন্ট কিছু জিনিস দেখে আসি। আমরা এতটুকু জানি যে অ্যান্থার মানে যোজনী, অ্যান্থার মানে আমরা কি জানি, যোজনী জানি। ফ্লামেন্ট মানে কি জানি, পুংদণ্ড জানি। ফ্লামেন্ট মানে কি জানি, পুংদণ্ড জানি। ঠিক আছে, আমরা একটু ইংলিশটা আগে একটু ভাঙার ট্রাই করি, ইংলিশগুলো আগে কি করবো, আগে একটু ভাঙার ট্রাই করি প্রত্যেকটা পয়েন্ট থেকে। দেখো এখান থেকে আমরা আবার এটাও বলতে পারি যে ফিলামেন্টের ভিতরে কি কি তৈরি করতেছে, একটা পোলেন সেক তৈরি হচ্ছে, অর্থাৎ পরাগ নালিকা তৈরি হবে, এখান থেকে পরাগ নালিকা। অ্যাপিডার্মিস মানে বাইরের কোষ, অ্যাপিডার্মিস মানে বাইরের কোষ, এখানে ফাইব্রাস লেয়ার আছে। ট্যাপেটাম, ট্যাপেটাম পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ ট্যাপেটাম হচ্ছে পুষ্টি সরবরাহ করবে। একটা পরাগ রেণুকে যদি পুষ্টি সরবরাহ করতে হয় তাহলে আমাকে ট্যাপেটামকে লাগবেই। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ আসবেই। তারপর এখান থেকে দেখো এই পোলেন মাদার সেলস, যেটাকে আমরা বলি পোলেন মাদার সেলসে যে 4টা কোষ থাকে, পোলেন মানে একটা পরাগরেণুর ভিতরে 4টা কোষ থাকে, একটা বেঁচে থাকে, সেই একটা আবার মিওসিস প্রক্রিয়ায় প্রথমে 3টা, তারপর হচ্ছে 3টা না 4টা হয় আর কি, সেখান থেকে আবার 3টা মারা যায়, মানে আবার একটা বেঁচে থাকে, সেখান থেকে 8টা কোষ তৈরি হয় আর কি। তা যাই হোক, আমরা যদি একটু লেখা পড়ি এখন, পরাগধানী পয়েন্টটা কোথা থেকে আসলো, যদি একটু বলতে হয়, আমাদের পুং স্তাবক ছিল, সেই পুং স্তাবক থেকে
পুংকেশর ছিল, সেই পুংকেশর থেকে আমাদের তৈরি হবে পরাগদণ্ড। এই যে আমাদের পুংকেশর থেকে আমাদের তৈরি হবে কি পরাগদণ্ড বা পুংদণ্ড। কি তৈরি হবে? পুংদণ্ড। এই পুংদণ্ডের উপরে গিয়ে এখানে তৈরি করতে হবে পরাগধানী। এখানে তৈরি হবে সেই পরাগধানী। এই পরাগধানীর ভিতরে এখন আস্তে আস্তে তৈরি হবে পরাগরেণু। ঠিক আছে, কাঙ্ক্ষিত উপাদান আমরা কি পাইতে হবে? পরাগরেণু। তা যাই হোক, পরাগধানী নিয়ে কি কি পয়েন্ট বলতেছে আমরা একটু দেখার ট্রাই করবো। এখন পরাগধানী নিয়ে প্রথম বলতেছে 4 কোণা বিশিষ্ট হয়ে থাকে। এই যে পরাগধানী যেটা, এটা 4 কোণা বিশিষ্ট হয়ে থাকে। এই যে 4 কোণা বিশিষ্ট হয়ে আছে, ভালো কথা। প্রতিটি কোণে ভিতরের দিকে কিছু কোষ আশেপাশের কোষ হতে এখানে আকারে বড় হয়। প্রতিটি কোণে ভিতরের দিকের কিছু কোষ আশেপাশের কোষ হতে আকারে বড় হয়। ভিতরের দিকের কোষ আশেপাশের কোষ থেকে কি কিছুটা বড় হয়ে আছে, ভালো কথা। এদের ঘন সাইটোপ্লাজম থাকবে, বড় নিউক্লিয়াস থাকবে। এদের প্রত্যেকটার ক্ষেত্রে ঘন সাইটোপ্লাজম এবং কি আছে? ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস আছে। এসব কোষকে আর্কিস্পোরিয়াল কোষ বলা হয়। এই যে এদেরকে আমরা কি বলবো? এই যে এদের 4 কোণের এই কোষকে আমরা বলবো আর্কিস্পোরিয়াল কোষ। এদেরকে কি বলবো? আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ কাকে বলবো? আমরা বলতেছি পরাগধানীর ক্ষেত্রে এটা 4 কোণা বিশিষ্ট, ঠিক আছে। প্রতিটি কোণে ভিতরের দিকের কোষ থেকে আশেপাশের ভিতরের দিকের কিছু কোষ আশেপাশের কোষ হতে আকারে বড় হয়। ভিতরের দিকের কোষগুলো কি আশেপাশের কোষ হতে বড় হয়। এদের ক্ষেত্রে অবশ্যই ঘন সাইটোপ্লাজম থাকবে, ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস থাকবে। এসব কোষকে আমরা আর্কিস্পোরিয়াল কোষ বলবো। কারণ আর্কিস্পোরিয়াল কোষটা আবার বিভাজিত হয়ে পরিধির দিকে আবার দেয়াল কোষ তৈরি করবে এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষে পরিণত করবে। কেন্দ্রের দিকে কি করবে? কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ প্রাথমিক জনন কোষ তৈরি করবে। দেয়াল কোষ আবার 3 থেকে 5টা স্তরে বিশিষ্ট হয়। এতটুকু পড়ে আমরা কি কি বুঝলাম আমি যদি একটু ক্লিয়ার করি। একটা পরাগধানী সেটা হচ্ছে কয় কোণা? 4 কোণা বিশিষ্ট হবে। 4 কোণা বিশিষ্ট হবে। এবং দ্বিতীয় পয়েন্ট এসে এই পরাগধানীর কোষগুলো আমরা বলবো এইভাবে যে আশেপাশের কোষগুলো থেকে ভিতরের কোষ বড়। ভিতরের কোষ বড়। সেই ভিতরের কোষগুলো আবার ঘন সাইটোপ্লাজম থাকবে, ঘন সাইটোপ্লাজম এন্ড বড় নিউক্লিয়াস থাকবে। এদেরকে আমরা বলতেছি কি? এদেরকে আমরা দিন শেষে কে বলতেছি? এরা আর্কিস্পোরিয়াল কোষ। এরা কি কোষ? আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ আবার বিভাজিত হবে। এরা আবার কি হবে? বিভাজিত হয়ে চারদিকে দেওয়াল কোষ তৈরি করবে এবং আরেকটা জিনিস তৈরি করবে। ভিতরের দিকে কি করবে? ভিতরের দিকে মাঝখানে প্রাথমিক জনন কোষ তৈরি করবে। এবং এই দেওয়াল কোষগুলো আবার 4 থেকে 5টা স্তর থাকবে। দেওয়াল কোষে কয়টা? 4 থেকে 5টা স্তর থাকবে। এতক্ষণ পরে আমরা এতটুকু পর্যন্ত ইনশিওর করতে পারি প্রত্যেকটা তথ্য। এরপরে কি বলতেছে দেখো, কোষ স্তর একটি পরিণত পরাগধানীর প্রতিটি পুংরেণু স্থলিতে 5 থেকে 7টি কোষ স্তর রয়েছে। কোষের স্তরের ক্ষেত্রে প্রতিটি পরাগধানীর পুংরেণুর ক্ষেত্রে যেসব কোষ আছে তাদের ক্ষেত্রে 5 থেকে 7টি স্তর আছে। আবার বুঝছো কিন্তু এপিডার্মিস এক স্তর, এন্ডোথেলিয়াম কিন্তু এক স্তর, মধ্য ল্যামেলায় 3 থেকে 5 স্তর, ট্যাপেটাম আবার এক স্তর। পয়েন্টগুলো মনে রাখতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাপেটাম কয় স্তর? এক স্তর বিশিষ্ট। ঠিক আছে, ট্যাপেটাম কয় স্তর? ট্যাপেটাম হচ্ছে এক স্তর বিশিষ্ট, মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। ট্যাপেটামটা কি? প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তর। একটা প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরের নাম কি? ভিতরের স্তরের নাম হচ্ছে ট্যাপেটাম। এই যে পয়েন্টটা, বিশেষ করে এই পয়েন্টটা ট্যাপেটাম। এবং ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে। ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে ট্যাপেটাম যখন বিগলিত হয়ে পরিস্ফুটিত হয়ে পরাগরেণুর পুষ্টি সাধন করে। আগামী এইচএসসি পরীক্ষার্থী যারা আছে, এইচএসসি পরীক্ষায় এটা এসে বসে আছে।
শিওর থেকে এটা এসে বসে আছে যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টি সাধন করে, বা পুংস্তবকের ক্ষেত্রে বা পরাগধানের ক্ষেত্রে বা পরাগরেণুর ক্ষেত্রে কোনটি পুষ্টি সাধন করে থাকে। তাহলে ট্যাপেটাম বিগলিত হয়ে কাদেরকে পুষ্টি সাধন করে? এই যে পরাগরেণুর পুষ্টি সাধন করে। পয়েন্ট বুঝছো? এবার আসো পরাগথলি। পরাগধানের প্রাচীর, এই যে এতক্ষণ যে পরাগধানী বললাম, এই পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে আমরা পরাগথলি বলবো। এটাকে ঘিরে রাখবে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে পরাগথলি। অধিকাংশ আবৃতবীজিতে 4টি পরাগথলি থাকে। তাহলে কয়টা আবৃতবীজের ক্ষেত্রে কয়টা পরাগথলি থাকবে? অর্থাৎ উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত 4টা পরাগথলি থাকে। এই পয়েন্ট আমরা বুঝলাম। এবার আসো একটা হ্যাপ্লয়েড কোষ, পরাগরেণু, পরাগরেণুর উপাদান পড়তেছি আমরা। এখন এই যে পরাগধানী পড়লাম বা পরাগথলি পড়লাম, এই পরাগধানীর মধ্যে আমরা কি পাবো? পরাগধানী বা পরাগথলির মধ্যে আমরা পাবো পরাগরেণু। সেই পরাগরেণু হচ্ছে সাধারণত এটা একটা হ্যাপ্লয়েড কোষ, অর্থাৎ অবশ্যই কি সিঙ্গেল এন। এর ব্যাস 0.025 থেকে 0.25 মিলিমিটার, মানে অতিরিক্ত ক্ষুদ্র। আজমল স্যারের বইতে মাইক্রোমিটারে বলা হচ্ছে, বা আবুল হাসান স্যারের বইতে আবার মাইক্রোমিটারে বলা হচ্ছে। এটা নিয়ে আমাদের মারামারি করার কিছু নাই। এটা হচ্ছে একটা মনে রাখলে হলো, এটা কখনো পরীক্ষায় দেওয়ার মতো জিনিস না। পরাগরেণুর প্রাচীরের স্তর 2টি। পরাগরেণুতে আবার কিন্তু পরাগরেণুতে 2টা স্তর থাকে। প্রাচীরে 2টা স্তর থাকবে, একটা হচ্ছে অন্তত্বক আর একটা বহিত্বক, মানে বাইরের ত্বক আর একটা কি ভিতরের ত্বক। তো বহিত্বকটাকে আমরা বলবো এক্সাইন, কি বলবো? এক্সাইন। এটাকে বলবো ভিতরের ত্বকটাকে আমরা বলবো ইনটাইন। একটা এক্সাইন আর একটা কি ইনটাইন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ইনটাইন বা অন্তত্বক। এটি ভিতরের আবরণ। ইনটাইন বা অন্তত্বককে আমরা কি বলছি? এটা ভিতরের আবরণ, বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। যেটা একটা পরাগরেণুর ক্ষেত্রে যেটা ভিতরের ত্বক, সেটা বেশ পাতলা, বেশ পাতলা, এবং সেটা অবশ্যই কি নির্মিত? সেলুলোজ নির্মিত। অর্থাৎ কি কার্বোহাইড্রেট। অবশ্যই এখানে কি আছে? অবশ্যই এখানে কার্বোহাইড্রেটের উপাদান আছে। কার্বোহাইড্রেটের উপাদান আছে। কার্বোহাইড্রেটের উপাদান আছে। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালিকা এবং পোলন টিউব তৈরি করে। এই ইনটাইন যেটা হচ্ছে একটা পরাগরেণুর ভিতরের ত্বক, সেটা ভিতরের ত্বক ইনটাইন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি করতেছে? বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভিতরে পোলেন টিউব, পোলেন টিউব অথবা অথবা কি তৈরি করতেছে? পরাগ নালিকা তৈরি করতেছে, অথবা পরাগ নালিকা তৈরি করতেছে। ঠিক আছে, বোঝাইতে পারছি? তাহলে এটা ছিল আমাদের সেই এক্সাইন আর ইনটাইন। ইনটাইনটা বড় হয়ে আমাদের কি তৈরি করলো? পরাগ নালিকা তৈরি করলো। ভালো কথা। এরপরে আসো এক্সাইন, বাইরের আবরণ। এটা হচ্ছে কিউটিন যুক্ত। এটা কি যুক্ত ছিল? এক্সাইন, ইনটাইন ছিল সেলুলোজ, আর এটা হচ্ছে কিউটিন যুক্ত। এটা পুরু শক্ত, অলংকৃত, অর্নামেন্টেড। এটা অলংকৃত বা অর্নামেন্টেড, এটা সাজানো গোছানো, সুসজ্জিত। পরীক্ষা এটা আসতে পারে, অর্নামেন্টেড অংশ হিসেবে বিবেচনাযোগ্য কোনটি উদ্ভিদের ক্ষেত্রে? সেটা হচ্ছে এক্সাইন। ইস্প্রোপোলেনিন, ইস্পোরোপোলেনিন এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদান। একটা এক্সাইনে অর্থাৎ একটা পরাগরেণুর ক্ষেত্রে যে বাইরের অংশটা, সেটার ক্ষেত্রে প্রধান রাসায়নিক উপাদান নাম হচ্ছে ইস্পোরোপোলেনিন। ইস্পোরোপোলেনিন উচ্চারণ করো সাথে সাথে, ইস্পোরোপোলেনিন। এখন যে পয়েন্টটা হচ্ছে আমরা শিখবো, এটা একটা ভয়াবহ পয়েন্ট। সেটা হচ্ছে ইস্পোরোপোলেনিন, এটা আবার কি জিনিস? এটা কিন্তু একটা ভয়াবহ পয়েন্ট। অনেকেই মানে কোনোদিন নামও শোনো নাই, জাস্ট মুখস্থ করছো যে ইস্পোরোপোলেনিন, ইস্পোরোপোলেনিন, ইস্পোরোপোলেনিন। ইস্পোরোপোলেনিন হচ্ছে একটা রাসায়নিক উপাদান উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, এটা এক্সাইনের ক্ষেত্রে প্রধান রাসায়নিক উপাদান। বাট এটা হচ্ছে কি, এটা একটু যদি ব্যাখ্যা করতে হয়, চলো আমরা একটু শিখি। শেখার জন্যই তো এসছি আমরা। সেটা হচ্ছে ইস্পোরোপোলেনিন হচ্ছে এমন একটা রাসায়নিক যৌগ যেটা ক্ষেত্রে অনেকটা জীবাশ্ম সংগ্রহতে ইউজ করা হয়। জীবাশ্ম সংগ্রহ, তুমি অনেকটা জীবাশ্ম বোঝো না, যে অনেক আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না, সেগুলোকে সংগ্রহ করতে এটা ব্যবহার করা হয়। এটা যেখানে থাকবে ইস্পোরোপোলেনিন, সেখানে হচ্ছে শক্ত গঠন তৈরি হবে। সেখানে কি তৈরি হবে? শক্ত গঠন তৈরি হবে। সেখানে সাধারণত রোগ জীবাণু অ্যাটাক করতে পারবে না। সেটা একটা রোগ জীবাণু কি করতে পারবে না? অ্যাটাক করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে যে ভাই আপনি তো বললেন এটা কাজ বললেন, তাহলে ইস্পোরোপোলেনিনের গঠনটা কি? এটা আসলে তোমাদের বইতে নাই, বাট একটু যদি বলতে হয়, এটা হচ্ছে এই রকম যৌগ যেখানে অবশ্যই কি থাকবে জানো? অবশ্যই ফ্যাটি অ্যাসিড, যেখানে অবশ্যই ফ্যাটি অ্যাসিড প্লাস মনে রাখো ফেনোলিক যৌগ পড়ছো না? ফেনোলিক যৌগ, ফেনোলিক যৌগের ডেরিভেটিভ উপাদান থাকবে এখানে। ঠিক আছে, ডেরিভেটিভ উপাদান থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা আবার কি? এটা তো আবার বুঝি না।
যে ফ্যাটি অ্যাসিড তো বুঝি যে যেখানে চর্বিকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়, বাট ফেনোলিক যৌগটা কি? ফেনোলিক যৌগটা হচ্ছে মানে যেসব যৌগের কার্বন একটা মাত্র কার্বন রিং থাকবে এবং সেই কার্বন রিং এর সাথে সাধারণত ওইস মূলক যুক্ত থাকে, ওইস মূলক তোমার হচ্ছে কার্যকরী মূলক যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো ফেনোলিক যৌগের ডেরিভেটিভ। অর্থাৎ ইসপ্রোপোলিন তৈরি হয়েছে তোমার ফ্যাটি অ্যাসিড এবং ফেনোলিক যৌগের ডেরিভেটিভ উপাদান দিয়ে এই ইসপ্রোপোলিন তৈরি হয়েছে। এটা সাধারণত জীবাশ্ম সংগ্রহ করতে যেমন কাজে লাগে, যেখানে শক্ত গঠন তৈরি হবে, যেমন এখানে আমরা একটু আগে পড়লাম না তোমাদের হচ্ছে এখানে যে কিউটিন যুক্ত থাকবে, তারপর হচ্ছে তোমার বলতে পারে লিগনিনের উপাদান তৈরি করতে পারে, রোগ জীবাণু সাধারণত এখানে অ্যাটাক করতে পারবে না। এটা হচ্ছে ইসপ্রোপোলিনের একটা অন্যতম স্বকীয় বৈশিষ্ট্য আর কি, যেটা তোমরা আসলেই না জানানোর কথা, কারণ এখানে তোমাদের বইতে এইভাবে দেয়া নাই। বাট আই থিঙ্ক এটা জানার পরে তোমরা একটু ইন্টারেস্টিং লাগতেছে বায়োলজিটা, যদিও কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি না, বায়োলজি নিচ্ছি, বাট এটা তোমাদের জেনে রাখা মনে হয় বেটার। কারণ অনেকে এখনকার তোমরা হচ্ছে কৌতূহল প্রবণ তো, যে এই ইসপ্রোপোলিন কি মুখস্থ করলাম জানি না, তাহলে আর বায়োলজি পড়বো না, এমন করে আসলে লাভ নাই। তোমাদেরকে জানার সুযোগ আছে যেহেতু জানতে পারো। ঠিক আছে, চলো আমি কিন্তু এটাও দেখিয়ে দিয়ে ট্রাই করলাম তোমাদেরকে। আচ্ছা, এখন আমরা এখানে আরো শেষ করি নাই। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে এখন বলে দিই, কিউটিন মানে শক্ত, আমরা জানি। কিউটিন আর কিউটিকলের পার্থক্য তোমরা কি জানো? আচ্ছা, সেটা হচ্ছে যদি বলতে হয়, সেটা তোমাদেরকে বলে রাখি, কিউটিন কিন্তু একটা কার্বোহাইড্রেটের পলিমার। কিউটিন একটা কি কার্বোহাইড্রেটের একটা পলিমার। এটা আমি তোমাদেরকে একসময় ক্লাসে দেখিয়েছি, আবার দেখাবো। কিন্তু মনে রাখো, এই যে আমরা যে একটু আগে পড়লাম যে ইসপ্রোপোলিন, এটাও কিন্তু একটা পলিমার যৌগ, একটা পলিমার গঠন তৈরি করে। এটাও একটা পলিমার তৈরি করে তারপর জিনিসটা তৈরি হয়, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং ফেনোলিক যৌগের ডেরিভেটিভ উপাদানগুলো থাকে। অনেক কিন্তু বিস্তার ব্যাখ্যা করে ফেললাম এখানে অল্প কিছুর মধ্যে। চলো এরপরে কি বলতেছে, এক্সাইনের স্থানে স্থানে অত্যন্ত পাতলা ছিদ্রের ন্যায় অংশকে আমরা জানপোর বলবো। যেখানে আমরা বহিতক বললাম, এই বহিতকের ন্যায় অংশকে আমরা কি বলতেছি? জানপোর বলতেছি। জানপোর মানে কি? রেণুরন্ধ্র। মানে এক্সাইনের বহিতকে আমরা অনেক সময় কি দেখবো? খুব সূক্ষ্ম ছিদ্র দেখবো, যেটাকে আমরা রেণুরন্ধ্র বা জানপোর বলতেছি। অধিকাংশ ক্ষেত্রে 3 থেকে 4টা রেণুরন্ধ্র থাকবে। কয়টা? 3 থেকে 4টা রেণুরন্ধ্র থাকবে। তবে বৃষ্টিও থাকতে পারে, কখনো কখনো বৃষ্টিও থাকতে পারে। পরাগরেণুর ইনটাইন স্তর বৃদ্ধি পেয়ে, পরাগরেণুর ইনটাইন স্তরটা বৃদ্ধি পেয়ে জানপোর দিয়ে নলাকার বের হয়ে আসে। পরাগরেণুর ইনটাইন স্তর বৃদ্ধি পেয়ে আমরা জানি যে ইনটাইনটা বৃদ্ধি পেয়ে একটা পরাগ নালিকা তৈরি করে, সেটা বৃদ্ধি পেয়ে কাঁধ দিয়ে এই জানপোর বা রেণুরন্ধ্র দিয়ে বের হয়ে আসবে। তার মানে এক কথায় খাঁটি বাংলা কথায় বলতে গেলে, ইনটাইন স্তরে যে অর্থাৎ যেটা অন্ততক ছিল, সেই অন্ততক থেকে যে পরাগ নালিকাটা থাকবে, সেই পরাগ নালিকাটা আবার যে এই যে এক্সাইনের বিভিন্ন রকমের ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে আবার বেরিয়ে আসবে। এটা হচ্ছে আমরা কাঙ্ক্ষিত উপাদান হিসেবে পাইলাম। বাট এখানে একটা নোট পয়েন্ট পড়তে হবে আমাদের। নোট পয়েন্টটা বলতেছি আমরা এই যে পলিনিয়াম বা অর্কিডেসি, অ্যাসক্লেপিয়াডিয়াসি এসব গোত্রের উদ্ভিদের পরাগরেণু কখনো পৃথক না হয়ে একসাথে থাকে। একসাথে থাকা রেণুগুলোর বিশেষ ঘটনাকে আমরা কি বলবো? পলিনিয়াম বলবো। তাহলে এক কথায় খাঁটি বাংলা কথায় বলতে গেলে, যে পরাগরেণুগুলো যদি পৃথক না হয়ে একসাথে থাকে, সেগুলোকে আমরা বলবো পলিনিয়াম। এবং সেই পলিনিয়াম গোত্রগুলোর মধ্যে দুইটা গোত্র নাম মনে রাখতে হবে, অর্কিডিয়াসি আর একটা হচ্ছে অ্যাসক্লেপিয়াডিয়াসি। অর্কিডেসি বা অর্কিডিয়াসি না বলে অর্কিডেসি, অ্যাসক্লেপিয়াডেসি। ঠিক আছে। পরাগরেণু, পরাগ নালিকা এবং পুং গ্যামেটের সমন্বয়ে তাহলে একটা পুং গ্যামেটোফাইট গঠিত হচ্ছে। তাহলে পুং গ্যামেটোফাইট কি নিয়ে গঠিত হচ্ছে? একটা পরাগরেণু, সেখানে পরাগ নালিকা কোনটা? যেখানে ইনটাইন যেটা হচ্ছে মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগ নালিকা তৈরি করবে, এবং পুং গ্যামিটের সমন্বয়কে আমরা বলবো পুং গ্যামেটোফাইট। ঠিক আছে। তাহলে এরপর নেক্সট স্তরে চলে যাচ্ছি আমরা। নেক্সট স্তরে বলতেছে পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন। পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটনটা আমরা কি বলতেছি? পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটনটা বলতে আমরা বোঝাচ্ছি এটা, যে এখান থেকে এটা কিভাবে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে অনেকগুলো কোষ তৈরি হচ্ছে, সে পয়েন্ট আমরা একটু এখন এখানে পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন দেখবো। আমরা জানি পুং গ্যামেটোফাইট তৈরি হয় 3টা জিনিস দিয়ে। একটা হচ্ছে পরাগ রেণু,
পরাগ রেণু, একটা হচ্ছে পরাগ নালিকা, একটা হচ্ছে পরাগ নালিকা, আর একটা হচ্ছে পুং গ্যামেট। এটা নিয়ে পুং গ্যামেটোফাইট তৈরি হয়। এখন আমরা সেটার পরিস্ফুটন বা বৃদ্ধি দেখব, কিভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই চিত্রটা আমাদেরকে এখানে বলে নাই, চিত্রটা আমাদেরকে এখন ব্যাখ্যা করে আমরা পড়ব কিভাবে বৃদ্ধি পাচ্ছে, আমরা একটু ক্লিয়ারলি দেখার ট্রাই করব। ঠিক আছে, আমরা এখন টোটালি দেখার ট্রাই করব। এটা আমি যদি একটু ক্লিয়ারলি তোমাদেরকে বলতে চাই, সাধারণত কি হয় দেখো, সাধারণত প্রথমে শুরু হয় একটা পরাগরেণু দিয়ে। আমরা একটু আগে পড়েছি পরাগরেণু মানে হচ্ছে সিঙ্গেল এন্ড বা হ্যাপ্লয়েড। এটা বিভাজিত হয়ে, আচ্ছা ধাপে ধাপে আসি, প্রথমত আসে পুংকেশর। পুংকেশর, পুংকেশর থেকে আসে পুংদণ্ড। পুংদণ্ড, পুংদণ্ড থেকে আসবে পরাগধানী। পরাগধানী থেকে আসবে পরাগথলি। পরাগথলি থেকে চলে যাবে আমাদের কাঙ্ক্ষিত পরাগরেণু। দেখো, তা এখন পরাগরেণু পর্যন্ত আসার আগে এখানে একটা কাহিনী হয়ে যায়। কাহিনীটা মূলত শুরু হয় পরাগধানী থেকে। মূলত 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 দেখো, এই যে পরাগধানী, এই পরাগধানী থেকে তৈরি হয় পরাগ মাতৃকোষ। এখানে তৈরি হবে কি পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ, আচ্ছা পরাগ মাতৃকোষ মানে কি মাদার সেল। মাদার সেল, এখন এই যে মাদার সেল মানে কি, মাতৃকোষ যেখানে থাকবে মনে রাখবা সেটা মানে হচ্ছে ডিপ্লয়েড। সেটা মানে কি ডিপ্লয়েড। আর যেখানে মাদার সেল থাকবে বা ডিপ্লয়েড থাকবে বা টুয়েন থাকবে সেখানে 100% কি বিভাজন হবে, সেখানে 100% এখানে আমাদের কি হচ্ছে মিওসিস বিভাজন হবে। সেখানে 100% কি বিভাজন হবে, এখন মিওসিস বিভাজন হবে। আচ্ছা মিওসিস, একবার যদি মিওসিস বিভাজন হয় তাহলে মিওসিস বিভাজন মানে কি, আমরা জানি 2n থেকে এখানে তৈরি হবে সিঙ্গেল এন, আবার সিঙ্গেল এন, সিঙ্গেল এন থেকে আবার সিঙ্গেল এন, আবার এখানে সিঙ্গেল এন, এখানে সিঙ্গেল এন, এখানে সিঙ্গেল এন। তার মানে কয়টা কোষ তৈরি হলো, চারটা। চারটায় কি হ্যাপ্লয়েড কোষ। তার মানে এখন চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। ডিপ্লয়েড কোষ থেকে প্রথমত চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। এই হ্যাপ্লয়েড কোষ মানে কি সিঙ্গেল এন। ঠিক আছে, এখন এটাকে হ্যাপ্লয়েড কোষ না বলে আমরা এটাকে বলবো মাইক্রোস্পোর। এটাকে কি বলবো, মাইক্রোস্পোর তৈরি করলো। এই মাইক্রোস্পোর গুলো আবার এখন আলাদা আলাদাভাবে পৃথক পৃথক একসাথে হয়ে, এরা পৃথক না হয়ে একসাথে হয়ে এর আবার তৈরি করে ফেলবে একটা মাইক্রোস্পোর। কি হবে, একটা মাইক্রোস্পোর। এই একটা মাইক্রোস্পোরে আবার দেখো, এই যে একটা মাইক্রোস্পোরে আবার কি কাহিনী হচ্ছে দেখো, একটা মাইক্রোস্পোরে আবার আমার এখানে মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস বিভাজন হবে হয়ে দুইটা কোষ তৈরি করবে। কয়টা কোষ তৈরি করবে, দুইটা কোষ। দুইটা কোষ না, এটাকে জনন কোষ বলবো। দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি করবে। তো এখান থেকে দুইটা কোষের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে জনন কোষ তৈরি করবে, আর একটা হচ্ছে নালিকা কোষ তৈরি করবে। একটা কি তৈরি করবে, একটা জনন কোষ আর একটা কি নালিকা কোষ। এই জনন কোষে গিয়ে আবার নির্দিষ্ট টাইম পরে আবার এখানে মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস বিভাজন হয়ে সেখানে আবার দুইটা শুক্রাণু তৈরি হবে। তাহলে এক কথায় কাঙ্ক্ষিত উপাদানে পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন মানে একটা সেই পরাগ মাতৃকোষ থেকে, পরাগধানীর পরাগ মাতৃকোষ থেকে শুরু করে এই পর্যন্ত। আমি যদি একটু টোটালি সামারি টানলে কি হচ্ছে, প্রথমে পুংকেশর থেকে পুংদণ্ড, সেখান থেকে পরাগধানী, এখান থেকে পরাগধানী থেকে শুরু, পরাগধানী থেকে পরাগথলি পরের কথা, সেখান থেকে পরাগধানী থেকে আমার তৈরি হবে পরাগ মাতৃকোষ। কারণ এখানে বিভাজন শুরু হয়, এখানে বিভাজন শুরু হবে। বিভাজন শুরু হওয়ার পরে এখান থেকে পরাগধানী থেকে পরাগ মাতৃকোষ বা মাদার সেল তৈরি করবে। এই মাদার কোষ মানে কি ডিপ্লয়েড বা 2n, তাই সেখান থেকে অবশ্যই কি হবে মিওসিস বিভাজন। তো মিওসিস বিভাজন হয়ে এখানে চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করলে এখানে সাধারণত চারটা হ্যাপ্লয়েড কোষকে আমরা বলবো মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোর গুলো একসাথে হওয়ার পরে একটা মাইক্রোস্পোরে পরিণত হবে। এই একটা মাইক্রোস্পোর
আবার সাথে সাথে আমাদের কি হচ্ছে, একটা মাইক্রোস্পোর আবার কি বলতো এখানে মাইটোসিস বিভাজন করতেছে। যখনই মাইটোসিস বিভাজন করতেছে সেখান থেকে আমাদের আবার দুইটা কোষ তৈরি হচ্ছে, বা দুইটা জনন কোষ বিশিষ্ট বা দুইটা বিশেষ নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি করতেছে। সেখানে মানে দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষই বলতে পারো ডাইরেক্টলি, যে একটা নাম হচ্ছে জনন কোষ আর একটা নাম নালিকা কোষ। এই নালিকা কোষ পরে নল তৈরি করবে বা নালিকা তৈরি করবে, হ্যাঁ নালিকা তৈরি করবে বা নল তৈরি করবে, যেটাই বলো না কেন। আর এই জনন কোষে আবার সেখানে কাঙ্ক্ষিতভাবে মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস বিভাজন হয়ে দুইটা পুংগ্যামেট তৈরি করবে। দুইটা পুংগ্যামেট মানে কি? দুইটা পুংগ্যামেট মানে কি? দুইটা পুংগ্যামেট মানে কি? দুইটা পুংগ্যামেট মানে দুইটা শুক্রাণু তৈরি করবে। কাঙ্ক্ষিত উপাদান আমরা পেয়ে গেছি। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে এখান থেকেও কিন্তু দারুণভাবে কিছু উপাদান আমরা খুব সুন্দরভাবে, খুব বিশ্লেষণভাবে, খুব ব্যাখ্যামূলকভাবে, এক্সপ্লেনেশন আকারে আমরা কিন্তু খুব ইজিলি, বাট প্রত্যেকটা এক্সপ্লেনেশন অনেক বড় দিচ্ছি, কিন্তু খুব ইজি ভাবে তোমাদেরকে সামনে তুলে ধরা ট্রাই করেছি। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এত সুন্দরভাবে এর আগে আই থিঙ্ক তোমরা আর ক্লিয়ারলি বোঝো নাই। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার হচ্ছে আমরা ডিম্বকে ঢুকবো। কিসে ঢুকবো? ডিম্বকে ঢুকবো।